শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন এবং সাথে আছি আমি মাসুক। সুন্দর দিনের প্রত্যাশাই আসলে আমাদেরকে সুন্দরের দিকে ধাবিত করে। প্রকৃতি সুন্দর, আমাদের দেশ সুন্দর, সর্বোপরি আমাদের পুরো বিশ্বমণ্ডলী আসলে সুন্দর। শুভ সকাল জেরিন, কেমন আছো? মাসুক শুভ সকাল, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এবং ওই যে বললাম যে সুন্দরের প্রত্যাশা, সেটা কিন্তু যে কোনো কিছুর মধ্যে থেকেই পাওয়া যায়। আচ্ছা, এই মুহূর্তে যদি তোমাকে বলি যে তোমার সুন্দরের প্রত্যাশাটা কিসে, কি বলবে? আমার মনে হয় সকালে ঘুম থেকে উঠে সুন্দর একটি দিন আশা করাটাই সবচেয়ে ভালো জিনিস। ওইটার মধ্যেই একটা প্রশান্তি খুঁজে পাওয়া যায়। সেই সুন্দরের সাথে যদি গান কিংবা কবিতা যোগ হয় কেমন হয়? আরো বেশি ভালো হয়। কি পছন্দ করো, গান না কবিতা? আমি হয়তো আজকে বলবো কবিতা। কেন বলবে? কারণ আজকে আমাদের সঙ্গে খুবই চমৎকার একজন মানুষ আছেন, যিনি একাধারে বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত এবং সবচেয়ে বড় পরিচয় তিনি একজন আবৃত্তি শিল্পী। একদমই তাই, চলো দর্শকদের সাথে তাকে পরিচয় করিয়ে দিই। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি আবৃত্তি শিল্পী এবং সংগঠক মারিফ আহমেদ বাপ্পি। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আমরা সবাই ভালো আছি, পুরো রাঙা সকাল পরিবার ভালো আছে এবং আপনাকে আমাদের মাঝে পেয়ে সত্যি আমাদের দিনটি সুন্দর কাটতে যাচ্ছে। আমিও আপনাদের মাঝে আসতে পেরে আর সত্যি আমি আজকে আনন্দিত। সব সুন্দরকে যদি একত্রিত করা হয় একটি কবিতার মাধ্যমে, তাহলে কোন কবিতাটি আপনি আমাদের আজকে শুরুতেই শোনাবেন? শুরুতে যদি সেই সৌন্দর্য আমি বর্ণনা করতে চাই, বরিশালের কবি জীবনানন্দ দাশের বাংলার মুখ আমি দিয়ে শুরু করতে চাই। শুনতে চাই। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বথের করে আছে চুপ। ফণি মনসার ঝোপে সুটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল, বট, তমালের ঘন ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল। হায়, শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতন যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী, মাঠ, ভাটফুল ঘুঙুরের মতো তাঁর কেঁদেছিল পায়। অসাধারণ একটি কবিতা, কি বলো মাসুক? সত্যিই তাই, চমৎকার। একদমই। আমাদের বাংলাদেশ যে আসলেই সুন্দর, এত সুজলা সফলা, জীবনানন্দ দাশ আসলে তার প্রতিটি লেখনীর মধ্য দিয়ে সেটা ফুটিয়ে তুলেছেন এবং আজকে সেটা ফুটিয়ে তুললেন আপনি আমাদের রাঙা সকালে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেহেতু বরিশালের কথা বলছিলেন, আপনিও কিন্তু বরিশালের মানুষ, বরিশালের জন্ম, বেড়ে ওঠা। একদম একটু আপনার ছোটবেলায় ফিরে যেতে চাই, কেমন ছিল আসলে সেই দিনগুলো? আমার ছোটবেলাটা কেটেছে গ্রামে। আমার গ্রামের নাম ইন্দ্রকাঠি এবং ইন্দ্রকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমার পড়ালেখা। আমাদের সেই সময়টা চমৎকার একটি সময় ছিল, আমি বলবো আমার স্বর্ণ সময় ছিল সেই সময়টা। আমরা স্কুল থেকে ফিরে বিকেলবেলা পাড়ার সব ছেলে মেয়ে মিলে আমরা খেলাধুলো করতাম। আমরা সবাই মিলে একসাথে মাছ ধরতাম। আমরা যখন স্নান করতে যেতাম, আমরা সেই খালে একসাথে পাড়ার সব ছেলেরা মিলে, খাল বিল আমাদের ছিল স্নান করার জায়গা। তো
এরকমের একটি পরিবেশে আমার একদমই বলা যায় যে গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা। জি, একদম গ্রামীণ পরিবেশে। এবং আপনার অভিজ্ঞতাগুলো শুনে মনে হচ্ছে যে দুরন্ত একটা শৈশব ছিল। নিঃসন্দেহে। তো এই দুরন্ত শৈশবে আসলে আপনি যে বিষয়গুলো বললেন যে আপনি বিভিন্ন জায়গায় খেলেছেন, মাছ ধরেছেন, একদমই দুরন্তপনার চরম একটা শিখরে পৌঁছেছেন। একদম চরম। তো সেখানে নিশ্চয়ই বিশেষ বিশেষ কোনো অভিজ্ঞতা আছে, বিশেষ বিশেষ কোনো ঘটনা আছে যেগুলো এখনো মনে হলে একটু হেসে ওঠেন বা একটু নাড়া দেয় মনে? হ্যাঁ, ঘটনা এরকম আছে যে অনেক ঘটনা আছে। তার মধ্যে এমন একটি ঘটনা আছে যে আমরা কয়েকজন স্কুলে যাব, কিন্তু আমাদের বাড়ি থেকে খাল বেশি দূরে না, কাছাকাছি। তো আমরা খালে গোসল করব। আচ্ছা। সবাই গোসল করতে গেলাম। তো তখনকার দিনে গোসলের ভেতরেও খেলা ছিল। আমাদের বরিশালের আঞ্চলিক ভাষায় ওটাকে বলতো নইল খেলা। মানে যে কোনো একটা জিনিসকে লুকিয়ে রাখতো, ওইটাকে খুঁজে বের করতে হতো অন্যদের। তো আমরা এই খেলাধুলো করতে করতে, সেই সাঁতার কাটতে কাটতে, এরকম করতে করতে কখন যে আমাদের স্কুলে যাওয়ার সময় পার হয়ে গেছে তা আমাদের খেয়াল নেই। যখন আমাদের খেয়াল হয়েছে যে আমরা দীর্ঘ সময় ধরে খালের ভেতরে আছি, আর যেহেতু বাড়ি থেকে একটু দূরে, মা ওখানে ডাকতে যাবে, গ্রামে তখন আসলে মহিলাদের তো চলাফেরা এত স্বাভাবিক ছিল না। তো তখন আমরা দেখি যে আমাদের বন্ধুরা স্কুল থেকে বাড়ি ফিরছে। পুরো একটি দিনই কাটিয়ে দিয়েছি আমরা স্টার্ট করতে করতে। পরে শিক্ষকরা খোঁজ নিয়ে বা পরে কোনো পানিশমেন্ট হয়েছিল এটার জন্য? আমাদের ওই সময় আসলে পানিশমেন্টগুলো এই গ্রামের স্কুলগুলোতে স্কুল বন্ধের কারণটা বলতে হতো, এবং নিঃসন্দেহে সেটা আমরা অকপটে মিথ্যা একটি কারণ আমরা নিজেরা তৈরি করে ফেলতাম। আচ্ছা। এবং সেটি বলেই ওখান থেকে বেঁচে আসতাম আর কি। দারুণ। এই গল্প শুনে আরো গল্প শুনতে ইচ্ছে করছে, আপনার সম্পর্কে আরো গল্প শুনবো। তবে এই মুহূর্তে দর্শকদের একটু জানাতে চাই আপনার সম্পর্কে। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদভুক্ত সংগঠন সংলাপ বরিশালের প্রতিষ্ঠাতা ও সভাপতি মারিফ আহমেদ বাপ্পি 1991 সালে বরিশাল নাটক আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের সাথে যুক্ত হওয়ার মধ্য দিয়ে আবৃত্তির সাথে পথ চলার শুরু। এরপরে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের অসংখ্য আবৃত্তি কর্মশালায় অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন আবৃত্তি উৎসব ও কর্মশালায় আমন্ত্রিত অতিথির পাশাপাশি প্রশিক্ষকের দায়িত্বও পালন করেছেন। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত আবৃত্তি শিল্পী, নাট্যশিল্পী ও উপস্থাপক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল ব্রজমোহন থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক। চলুন দর্শক ফিরে যাই অতিথির কাছে। স্যার, যেমনটা আসলে শুনছিলাম আপনার সেই ছোটবেলার দুরন্তপনার গল্পগুলো, যদি একটু বর্তমানে ফিরে আসি, যে আগের যে বরিশাল যেটাতে আপনি বেড়ে উঠেছেন, বর্তমানের বরিশাল কি একই রকম আছে, বা আপনার সন্তানেরা কি একই রকম বরিশাল পাচ্ছে? না। আচ্ছা। একদম নেই। আসলে গ্রামকে নগরায়ন করা হয়েছে। সে কারণে গ্রামের যে ফ্লেভার বলবো আমি, এটার 20% এখন আর নেই। অনেকটা শহরের মতোই, অনেকটা শহরের মতোই, শহরের আদলেই হয়ে গেছে গ্রাম। আমাদের সময়ে আমরা কুপি জ্বালিয়ে হেরিকেনের আলোতে পড়াশোনা করেছি। এখন প্রতিটি বাড়িতে বিদ্যুৎ আছে। তাদের রাস্তাঘাট এখন, আমার মনে আছে আমরা ছোটবেলায় হাঁটু সমান পা মাটিতে দেবে যেত স্কুলে যাওয়ার পথে কাদায়। আমার সন্তানরা তো এই কাদামাটি পায়ে স্পর্শ করার সুযোগ পায় না। আসলে না, গ্রামটা সেই আগের গ্রাম নেই। সেই গ্রামটাকে কি মিস করেন? ভীষণ রকম মিস করি, ভীষণ রকম মিস করি। এবং আমি কখনো যদি আমার গ্রাম তো এখন আর গ্রাম নাই, আমার গ্রাম এখন সিটি কর্পোরেশনের অংশ হয়ে গেছে। তথাপি আমি যদি কখনো গ্রামে বেড়াতে যাই, আমি সেই শৈশবকে ফিরে পেতে আমি চেষ্টা করি কোথাও কাদামাটি থাকলে খালি পায়ে তার উপরে একটু হাঁটা, বা সেই শীতের সকালে যদি দুব্বার উপরে সেই শিশির ভেজা পাওয়া যায়,
আমি খালি পায়ে হাঁটার চেষ্টা করি এবং সেই সময়টায় অবশ্যই ফিরে যাই। বাহ। স্যার আপনি বলছিলেন যে গ্রাম সিটি কর্পোরেশন হয়ে গেছে, গ্রামের কিছু ঐতিহ্যগত জায়গা হয়তো বা আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু বেশ কিছু নতুন সংযোজনও আমরা পেয়েছি, কিছু প্রাপ্তিও হয়েছে আমাদের, এই বিষয়টা কিভাবে দেখেন? না, এটাকে তো অবশ্যই পজিটিভলি দেখতে হবে। আসলে সময়ের সাথে সাথে, যুগের সাথে সাথে সকল কিছুর পরিবর্তন আসে। পুরো পৃথিবীরই তো আজকে আবহাওয়া, জলবায়ুগতভাবে সকল কিছুর পরিবর্তন আসছে, তো সেক্ষেত্রে এটাকে পজিটিভলি আমি দেখি। স্যার আপনার ইন্ট্রো যখন জেরিন পড়ছিল তখন আসলে আপনার সম্পর্কে অনেক কিছু আমরা একটু একটু করে ধারণা পাচ্ছিলাম, এবং আপনার সম্পর্কে অনেক কিছু আমরা ইতিমধ্যে জেনেওছি। যে বিষয়গুলোর মধ্যে একটি বিষয় আসে যে আপনি সাংস্কৃতিক পরিমণ্ডলের সাথে খুব সক্রিয়ভাবে জড়িত। জি। কিন্তু একজন শিল্পীর সাংস্কৃতিক বীজটা বপন করার পরে গাছটা যখন অঙ্কুরিত হয় সেটি আসলে বড় করার জন্য পরিবারের অন্যরকম একটা সহযোগিতা দরকার হয়। আপনার পরিবার থেকে আপনি কেমন পেয়েছিলেন সেই সহযোগিতা? একদম নিঃসন্দেহে আমার পরিবারের সবার খুব আত্মিক, আন্তরিক সহযোগিতা পেয়েছি। আর বিশেষ করে আমার বাবা সাংস্কৃতিকবান একজন মানুষ ছিল। তখনকার দিনে গ্রামে নাটক হতো হ্যাজাক লাইট এর আলোতে, যাত্রাপালা না, নাটকই, যাত্রাপালার বইগুলোকেই নাটকের আদলে করতো। নাটক বলতো, আমার বাবা অভিনয় করতো, আমার বাবা শিক্ষক ছিলেন। তিনি তার ছাত্রদেরকে নিয়ে এবং গ্রামে যারা আগ্রহী হতো সবাইকে নিয়ে প্রতি বছর তারা প্রতি গ্রামে নাটক হতো। আমার বাবা অনেক গ্রামে গিয়ে গিয়ে নাটকগুলো করেছে এবং ওই নাটকগুলো আমি দেখেছি। বাবার করা আপনার সবচেয়ে পছন্দের বা বিখ্যাত ক্যারেক্টার কোনটা? অনেক ক্যারেক্টার আছে, তার ভেতরে এই মুহূর্তে ওরকমের তার ক্যারেক্টারগুলোর নাম আমার মনে রাখা সম্ভব হয়নি। আমি তো তখন অনেক ছোট ছিলাম, কিন্তু তার অভিনয়ে আমি মুগ্ধ হতাম। স্যার, যেমনটা আসলে আপনার গল্পে শুনছিলাম, মনে হচ্ছিল যে এখানে বসেই আমরা আমরাও শৈশবে ফিরে যাচ্ছিলাম, যদিও আমরা ওইভাবে পাইনি আপনি যে দারুণ গল্পগুলো বলছিলেন। তবে বিরতির আগে মাসুক যেটা আসলে বলছিলেন যে আপনার বাবার করা, নিজের বাবাকে মঞ্চে দেখা নায়ক হিসেবে বা আর্টিস্ট হিসেবে, এটা কিন্তু একজন সন্তানের জন্য অনেক বড় একটা পাওয়া। দারুণ একটা অনুভূতি ছিল আপনার। অবশ্যই। পরিবারের সবাই মিলে কি বাবার নাটক দেখতে বসতেন? হ্যাঁ, পরিবারের সবাই মিলে নাটক দেখতে যেতাম। এবং আমার আবৃত্তির সাথে যুক্ত হওয়ার পেছনে আমার বাবা প্রথম, আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়ি তখন তো গ্রামে ক্লাব হতো। তো আমাদের গ্রামে একটি ক্লাব হয়েছিল, এখনো আছে ক্লাবটি, উদয়ের পথে ক্লাব ও পাঠাগার। এই ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে আবৃত্তি প্রতিযোগিতা হবে। আমার বাবা হঠাৎ করে এসে আমার হাতে সঞ্চয়িতা ধরিয়ে দিলেন এবং কাকতালীয়ভাবে তিনি আমাকে বললেন যে এই বিদ্রোহী কবিতা তুমি আবৃত্তি করবে। তো তখন তো আর কবিতা সম্পর্কে আমার ধারণা ছিল না, আর বিদ্রোহী কবিতা কি তা তো ধারণা হওয়ার সুযোগই ছিল না। বাবা মুখে মুখে আমাকে শিখিয়ে দিলেন, আমি পড়লাম এবং আমার মনে আছে ওই প্রতিযোগিতায় আমি দ্বিতীয় স্থান অধিকার করেছি। এবং পরবর্তীতে আর প্রাতিষ্ঠানিক আবৃত্তি চর্চা হয় নাই, বাবা মাঝে মধ্যে দেখাতেন, কিন্তু সত্যিকার অর্থে আবৃত্তির সাথে যুক্ত হওয়ার পেছনে আমার ছোট খালা, তার উৎসাহ না, তার ইচ্ছাতেই আমাকে আসলে প্রাতিষ্ঠানিকভাবে 1991 সালে আবৃত্তি প্রশিক্ষণের সাথে যুক্ত হতে হয়েছে। আমার কাজিন ছিল, ওর এক টিচার ছিল, তো ওকে যখন কবিতা পাঠ করাতো বা আবৃত্তি করে শোনাতো পড়ানোর সময় টিচিংয়ের মুহূর্তে, ওটা শুনে আমার খালার খুব ইচ্ছা জাগলো যে আমার জন্য যে ও কবিতা পড়বে, এবং সেই থেকে সে আমার পেছনে লেগেই থাকতো যে তোকে কিন্তু আবৃত্তি শিখতে হবে, তুই নাটক করো ঠিক আছে, আবৃত্তি তোমার শিখতেই হবে। এবং এক রকমের জোর করে সে আমার এসএসসি পরীক্ষা শেষ হলো এবং সে বলল যে আগামী শুক্রবার গিয়েই তুমি আবৃত্তিতে ভর্তি হবা। আচ্ছা, এসএসসিতে ক্লাস 5 এ প্রথম আবৃত্তি করেছিলেন মঞ্চে, এরপর এসএসসিতে মাঝখানের সময়টায় স্কুলের স্পোর্টসে কবিতা পড়া হয়েছে, কিন্তু চর্চা বলতে যা প্রাতিষ্ঠানিকভাবে শুরু হয়েছে 91 সালে আমার খালার ইচ্ছায়, আমার ইচ্ছাতে না, অকপটে আমি স্বীকার করতে পারি, আমার ছোট খালার ইচ্ছায় আমি আবৃত্তিতে
প্রশিক্ষণের জন্য ভর্তি হই আপনারা তো বরিশাল নাটক আবৃত্তি তিন ভাই, প্রশিক্ষণ স্যার। কেন্দ্রে। আমরা 3 ভাই। আচ্ছা, 3 ভাইয়ের মধ্যে কি আর কেউ আবৃত্তির সাথে বা নাটকের সাথে যুক্ত আছে? মেজো ভাইটা নাটকের সাথে যুক্ত ছিল, মেজো ভাইটা আবৃত্তি করতো না, ব্রজমোহন থিয়েটার করতাম আমরা। আচ্ছা। মেজো ভাইও আমার সাথে ব্রজমোহন থিয়েটার করতো, ও নাটক করেছে। আচ্ছা। আর ছোট ভাইটা তার ক্রিকেট ফুটবলের প্রতি খুব ছোটবেলা থেকে, এবং সে অদ্যাবধি ক্রিকেট খেলে, ফুটবল খেলে সুযোগ পেলেই। তার মানে আপনি হচ্ছেন 3 ভাইয়ের মধ্যে বড়, আমি সবার বড়। জি। তো এই যে 3 ভাইয়ের মধ্যে সবার বড়, কিন্তু আপনি চর্চা করছেন শিল্পের বিভিন্ন শাখায় নিজেকে ছড়িয়ে দিচ্ছেন, পরিবার থেকে মা কেমন সহযোগিতা করেছিল? বাবার বিষয়টা তো জানলামই। মায়ের সহযোগিতা বলতে আমার মা, আমি বলবো একটু রক্ষণশীল মানসিকতার মানুষ। মা আমার প্রোগ্রাম দেখতে যাবে, এই যে একটা আগ্রহ, এটা মায়ের কখনো ছিল না। কিন্তু মায়ের সহযোগিতাটা ছিল যে আমাদের একটি নাটকের শো দেখা গেল, আমাদের দলের 5 জন আজকে আমার বাসায় দুপুরে খেলো, খেয়ে আমরা বিকেলে একসাথে সবাই গেলাম মেকআপ নিতে, বা নাটক শেষে আমরা 4-5 জন মেম্বার নিয়ে আমি বাসায় ফিরলাম, মা রান্না করে খাওয়াতো, আদর করতো। এই সহযোগিতা মায়ের কাছ থেকে পেয়েছি। কিন্তু বাবার বিষয়টা ছিল, আমার একটি নাটকের শো বা আমার একটি আবৃত্তির অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা 7টায় বা 6টায়, আমার বাবা 4টায় গিয়ে বসে থাকতেন। আমি সব সময়, এবং বাবা জীবিত থাকা অবস্থায় বরিশালে আমার কোনো অনুষ্ঠান হয়েছে, বা আমার ছোট ভাইয়ের কোনো খেলা হয়েছে, বা আমাদের কোনো খেলা হয়েছে, আমার বাবা দর্শক সারিতে ছিলেন না, এমনটা হতো না কখনো। অসাধারণ। একদমই তাই। আসলে মানে পৃথিবীর ভাগ্যবান যদি কোনো শিল্পী থাকে, সেই ভাগ্যবান শিল্পীগুলোর যে কারণে ভাগ্যবান ধরা হয়, যে পরিবার থেকে, বিশেষ করে বাবা মার থেকে এ ধরনের সাপোর্ট পাওয়া, এটা আসলে খুব কম শিল্পীর ভাগ্যেই জোটে, যেটার মধ্যে আপনি একটি। এবং আমি আসলে শেয়ার করতেই চাচ্ছি যে একদমই আপনি যখন কথাগুলো বলছিলেন আমি অনুভব করছিলাম, এবং আমার চোখের সামনে আমি আমার বাবাকে দেখতে পাচ্ছিলাম যে ছোটবেলায় উনি যখন আমার সাথে এইভাবে যেতেন, এবং মানে মিলে যাচ্ছে, আপনার সাথে একদম কমন পড়ে যাচ্ছে। আমার ভীষণ ভালো লাগলো বিষয়টা। এবার চলে যাই আবারও আপনার সেই এসএসসির পর যে আপনি কবিতা আবৃত্তির প্রশিক্ষণ নেওয়া শুরু করলেন, সেটি ছিল হচ্ছে বরিশাল নাটক পরিচালিত আবৃত্তি প্রশিক্ষণ কর্মশালা, আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র, বরিশাল নাটক আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র। জি। তো সেখানে গিয়ে কবিতা তো এমনিতেই ছড়া পাঠ বা কবিতা পাঠ বই দেখে দেখে আমরা আবেগ দিয়ে বলা পারি, কিন্তু যখন আমরা পদ্ধতিগতভাবে শিখতে যাচ্ছি তখন কিন্তু অনেক কিছু নতুন আবিষ্কার করে মানুষ। তো আপনার আবিষ্কারগুলো কেমন ছিল? আবিষ্কারের আনন্দগুলো কেমন ছিল? দেখেন, আমি আসলে গর্বিত একটা জায়গায় যে আমি এমন একটি জায়গায় আবৃত্তি প্রশিক্ষণ প্রাতিষ্ঠানিকভাবে শুরু করেছি। আমি বলবো বাংলাদেশের সেরা প্রশিক্ষক শ্রী নিখিল সেন, 21শে পদকপ্রাপ্ত গুণীজন, তিনি আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের তখন কর্ণধার ছিলেন। আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রে যে সমস্ত প্রশিক্ষকবৃন্দ আমাদেরকে প্রশিক্ষণ দিতেন, দীপঙ্কর চক্রবর্তী, মানবেন্দ্র বটব্যাল, আজমল হোসেন লাপু। তো আমি বিশেষ করে ভাগ্যবান মনে করি নিজেকে যে বাংলাদেশের সেরা একটি আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রে আমার আবৃত্তির পথ চলা শুরু হয়েছে। এবং সুন্দর অনুভূতিটা নিয়ে আরো একটা কবিতা শুনতে চাই আপনার এই মুহূর্তে। জি। কোন কবিতাটি শুনবো স্যার? আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বাঁশি। জি। এই কবিতাটা আজকের সিলেকশনের পেছনে একটি কারণ আছে। আমি আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রে যাওয়ার পর শ্রী নিখিল সেন তিনি এই কবিতাটি পড়ালেন আমাকে। তারপরে 3 মাসের জন্য কলকাতাতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। 3 মাস পর ফিরে এসে তিনি আমার এই কবিতাটার পেছনে অনেক শ্রম দিয়েছিলেন তৈরি করার জন্য। তো আমি তার স্মৃতির উদ্দেশ্যে আজকে এটা সিলেকশনটা দিয়েছি এই অনুষ্ঠানে কবিতাটি পড়ার জন্য। শুনতে চাই। কিনু গোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াদে দেওয়া, একতলা ঘর পথের ধারে, লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাঁতা পড়া দাগ। মার্কিন ধানের মার্কাখানা ছবি সিদ্ধিদাতা গণেশের, দরজার পরে আঁটা। আমি ছাড়া
ঘরে থাকার একটা জিপ, এক ভাড়াটি, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে শুধু নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদের বাড়ির ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় বাঁচে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলির হাঁকাহাঁকি, 10:30 বেজে যায়। তারপরে ঘরে এসে নিরালা, নিঝুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তার দেওরের মেয়ে। অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক, লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে। মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথই বচ। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘনঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসা ও আঠি, কাঁঠালের ভুতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাইপাশ, আরো কত কি যে। ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতন, বহু ছিদ্র তার। আপিসের সাজ, গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদলের কালো ছায়া শ্বেত সেতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসার। দিন রাত মনে হয় কোন আত্মরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়ে থাকেন কান্তবাবু, যত্নে পাট কলা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ। কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে। কখনো গভীর রাতে, ভোরবেলা, আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তেই ধরা পড়ে এগলিটা ওর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতন। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। বাঁশির করুণ ডাক বেয়ে ছেঁড়া ছাতা, রাজ ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য, অনন্ত গোধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালির ঘন ছায়া। আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বাহ, অসাধারণ। মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম এবং এই মুগ্ধতা, এই ঘোর আসলে কাটানোটা খুব সময়টা জরুরি। যেন থমকে গিয়েছিল একদম। কবিতা সম্পর্কে তো শুনলাম, আপনার থিয়েটারের যাত্রা সম্পর্কে একটু শুনতে চাই। থিয়েটারের সাথে আমি আসলে যুক্ত হই 1996 সালে। আচ্ছা। 1996 সালে আমি বরিশাল ব্রজমোহন কলেজে অধ্যয়নরত অবস্থায় ব্রজমোহন থিয়েটারের সাথে যুক্ত হই এবং ওখানেই আমার অভিনয়ের চর্চা চলে। এবং আমার অভিনয়ের অর্জন যদি বলেন, আমার 1998 সালে জাতীয় শিক্ষা সপ্তাহে গ বিভাগে তাৎক্ষণিক অভিনয় বিষয়ে আমি স্বর্ণপদক প্রাপ্ত জাতীয় পর্যায়ে। অসাধারণ, অসাধারণ।
এটা তো পুরস্কার। আমি একটু যদি শুনতে চাই যে আপনার করা প্রথম অভিনয় কোন নাটকে ছিল? আমার কোন ক্যারেক্টারটা ছিল? প্রথম নাটক ছিল হল্লাবল নাটকের নাম। আমার নির্দেশক ছিল রবিন আহমেদ সেলিম। হল্লাবল নাটকে আমার খুব ছোট্ট যোগী নামের একটা ক্যারেক্টার ছিল, আচ্ছা। ছোট্ট একটা ক্যারেক্টার, ওটা দিয়ে আমার অভিনয় শুরু। আর এখনো পর্যন্ত করা আপনার সবচেয়ে পছন্দের নাটক বা ক্যারেক্টার কোনটা? আমার সবচেয়ে পছন্দের ক্যারেক্টার, দুটো ক্যারেক্টার বেশি পছন্দ। একটা হচ্ছে কেনারাম বেচারাম নাটকের কেনারামের ভূমিকাটা আমি করেছিলাম। আচ্ছা। আর আমাদের আরেকটি নাটকে ওটার খেপা পাগলার পেঁচাল এস এম সুলাইমান স্যারের, এটার আমজাদ ব্যাপারী, আচ্ছা মানে নেগেটিভ একটি ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা আমি খুব এনজয় করতাম। আচ্ছা, আমরা তো আসলে স্যারের কবিতা আবৃত্তি শুনছি জেরিন, যেহেতু স্যার নাটকের সাথে এত ওতপ্রোতভাবে জড়িত, আমরা কি স্যারের কোনো নাটকের ডায়লগ শুনতে পারি? অবশ্যই। নাটকের ডায়লগ আমজাদ ব্যাপারীর নাটকের হয়তো ডায়লগ চেষ্টা করলে শোনাতে পারি, খুব ছোট করে যদি সম্ভব হয়। আসসালামু আলাইকুম ভিয়ালাই, আমি বিয়ার কি কইমু, একালে তো ব্যবাক কই এলাইছে, উইসে আমরা কইছে আমি ব্যবসা করি, সমাজ সেবা করি, মাগার আরোগ্য ভিকাম করি ওই হালাই কইবার ভুলে গেছে, হেড হইতেছে গিয়া পলিটিক্স, নূতন নাম লাগাইছি আর কি, বুঝছেন কি না, তা কত হইতেছে গিয়া তুপা না সুপা, ও তুপু তুপু, এগো পোলা আছিল, পোলাগা ভালোই আছিল, হালাই মুড়ে গেছে, মরে যাইয়া সুই দুইবার গেছে, মাগার কত হইতেছে গিয়া ওই পোলাগ যদি গন্ডগোলের টাইমে মরে যায় সুই দইবার পারে, আমরা বেহালায় ফাংশন কারাম পারুম না কালা, করবেন ওই মিয়ারা ফাংশন বিহালায় আপনারা করবেন, মাল পানি যা লাগে দিমুনে, মাগার ওকে কন্ডিশন ভি আছে হালায়, ও যে রুসিদ ব্যাপারী আছে না, ওর কাছে কিনা ভিড়বার পারবেন না কেউ, হালাই রুসিদ ব্যাপারী কি করছে জানেন মিয়া, এলাকার পোলাপান লিয়া ক্যালাব বানাইছে, বেলায় তুই ক্যালাব বানাবি বানা, হালাই এর মধ্যে ছাপছে জানি কি কয়, কোলন না সেমি কোলন, ও সংকোলন, সংকোলন ছাপছে, বেলায় সংকোলন ছাপবি বিহালায় তুই ছাপ, এর মধ্যে হান্দাইছে আবার ওই ছাপি আর ফটো, হে নাকি মুক্তিযোদ্ধা ছিল, ওই মিয়ারা সংকোলন বিহালায় আপনারাও ছাপবেন, আমাগোড়ার মধ্যে আমরা ওই মৌসুমীর ছবি ছাপবো, আপনি ওই মৌসুমীর ওই যে ছবিটা দেখছেন না, ওর মধ্যে যে একটু ড্যান্স আছে না, ওর একটু ছবি যদি ছাপবার পারি, পারবো সালা রুসিদ ব্যাপারী কাছে কিনারে ভিড়বার পারবো, পারবো না হালায়, হালায় আহে আমার লগে টিক্কা দিবার, হালাই রুসিদ ব্যাপারী কি করছে জানেন মিয়া, হালাই সুইট মিনার বানাইছি বিহালাই 2 নাম্বার ইটা দিয়া, আমি আমনা করে 1 নাম্বার লোহা কাঠ দিয়ে বানাই দু মনে, ওই মিয়ারা হাততালি দাও না কান, চমৎকার সুন্দর ছিল আপনার অভিনয়, আসলে তাৎক্ষণিক অভিনয় যে আপনি ভীষণ পটু, এটা আর বলার অপেক্ষায় রাখে না, একদমই তাৎক্ষণিক আপনি আপনার এই নাটকের ডায়লগটি আমাদেরকে করে দেখালেন। স্যার, আপনি তো আবৃত্তি সমন্বয় পরিষদের সাথেও যুক্ত ছিলেন, কখন থেকে যুক্ত হলেন? আবৃত্তি সমন্বয় পরিষদের সাথে আমি আসলে সেই 90-এর দশক থেকেই আবৃত্তি সমন্বয় পরিষদের শুরু থেকেই ব্রজমোহন থিয়েটার আবৃত্তি সমন্বয় পরিষদভুক্ত সংগঠন ছিল, সে কারণে যুক্ত ছিলাম। আর আমার নিজের যে দল সংলাপ বরিশাল, এটা 2009 সাল থেকে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাথে যুক্ত, এবং দীর্ঘ বছর যাবত আমি সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি বরিশাল বিভাগের। স্যার, আপনি যখন নাটকের কথা বলছিলেন যে আপনার প্রথম নাটকে কাজ করা, ওই সময় কি আপনার বাবা বেঁচে ছিলেন? হ্যাঁ। এবং বাবা এক সময় ছোটবেলায় আপনি বাবার অভিনয় দেখেছেন মঞ্চের সামনে দর্শক হিসেবে, বাবা আপনার দর্শক হিসেবে যখন আপনাকে প্রথম মঞ্চে দেখলো, সেই অনুভূতিটা আসলে কেমন ছিল? সেই অনুভূতিটা ভিন্ন রকম। আসলে বাবার প্রথম দেখা না, আমাদের প্রত্যেকটি সাফল্যে আমার বাবা সব থেকে বেশি উচ্ছ্বসিত হতেন, আনন্দিত হতেন, গর্ববোধ করতেন, এবং আমরা হয়তো সার্থক। আমার বাবা নিজের একটি অনেক বড় পরিচয় ছিলেন, তারপরেও আমার বাবা, আমাদের ভাইদের নাম বলে আমাদের কারো বাবা, এটা বলতে তিনি গর্ববোধ করতেন। অসাধারণ, অসাধারণ। এটা আসলে সন্তান হিসেবে আপনাদেরও নিশ্চয়ই এটা বড় একটা পাওয়া।
স্যার, আবৃত্তির কাছে যদি আবারও ফিরে যাই, কারণ আবৃত্তি আপনার আসলে পুরো ক্যারিয়ারের সাথে ভীষণভাবে জড়িত আছে। তো আপনি ভারতেরও বিভিন্ন আবৃত্তি অনুষ্ঠানে এবং বিভিন্ন আবৃত্তি উৎসবে আমন্ত্রিত শিল্পী হিসেবে গিয়েছেন। তো বাংলাদেশে কাজ করা এবং ভারতে আবৃত্তি নিয়ে কাজ করা, এই দুটো জায়গার মধ্যে আসলে পার্থক্য করে যদি পজিটিভ নেগেটিভ দুটো জিনিসই বুঝিয়ে বলেন। পার্থক্যের ব্যাপারটা হচ্ছে কি, এ কথাটা কিভাবে দর্শক নেবে আমি জানি না। বাংলাদেশে আসলে যে চর্চাটা হয়, আমরা বর্তমান প্রেক্ষাপট যেটা, সেটার থেকে ভারতের ওদের আন্তরিকতা, আত্মিকতা, আগ্রহ, শেখার ইচ্ছা, এই জায়গাগুলো বেশি। শিল্পের প্রতি ওদের কমিটমেন্ট বেশি। ভারতে সাধারণত দেখবেন আপনি, যেই অনুষ্ঠান ওই শিল্প বোঝে না এমন দর্শক সারিতে বসে না। একটি আবৃত্তির অনুষ্ঠানের পুরো দর্শক তারা আবৃত্তি বোঝে, তারা ভুল ভ্রান্তি নিয়ে কথা বলে। আর আমাদের দেশে এখন আমরা সমালোচনা শুনতে অভ্যস্ত না, আর ওরা সমালোচনায় শুনতে অভ্যস্ত, করতে অভ্যস্ত। এই বিষয়টা আমাকে ভালো লাগা দিয়েছে যে ওখানকার শিল্পের প্রতি তাদের কমিটমেন্ট বেশি এবং চর্চায় তাদের আন্তরিকতা বেশি। বাহ স্যার, এই পর্যায়ে আপনার আরেকটা কবিতা আসলে শুনে আসি। শামসুর রহমানের কবিতা, যদি তুমি ফিরে না আসো। তুমি আমাকে ভুলে যাবে আমি ভাবতেই পারি না। আমাকে মন থেকে মুছে ফেলে তুমি আছো এই সংসারে, হাঁটছো বারান্দায়, মুখ দেখছো আয়নায়, আঙুলে জড়াচ্ছ চুল। দেখছো তোমার সিঁথি দিয়ে বেরিয়ে গেছে অন্তহীন উদ্যানের পথ। দেখছো তোমার হাতের তালুতে ঝলমল করছে রূপালী শহর। আমাকে মন থেকে মুছে ফেলে তুমি অস্তিত্বের ভূভাগে ফোটাচ্ছ ফুল, আমি ভাবতেই পারি না। যখন ভাবি হঠাৎ কোনো একদিন তুমি আমাকে ভুলে যেতে পারো, যেমন ভুলে গেছো অনেক দিন আগে পড়া কোনো উপন্যাস, তখন ভয় কালো কামিজ পরে হাজির হয় আমার সামনে, পায়চারি করে ঘন ঘন মগজের মেঝেতে। তখন একটা বুনো ঘোড়া খুরের আঘাতে ক্ষত বিক্ষত করে আমাকে, আর আমার আর্তনাদ ঘুরপাক খেতে খেতে অবসন্ন হয়ে নিশ্চুপ এক সময়, যেমন ভ্রষ্ট পথিকের চিৎকার হারিয়ে যায় বিশাল মরুভূমিতে। বিদায় বেলার সাজটা আমি মানি না। আমি চাই ফিরে এসো তুমি স্মৃতি বিস্মৃতির প্রান্তর পেরিয়ে, সারির ঢেউ তুলে। অশ্লীল চিৎকার সব বর্বর বচসা স্তব্ধ করে দিয়ে ফিরে এসো তুমি, ফিরে এসো স্বপ্নের মতো চিলে কোঠায়, মিশে যাও আমার হৃৎস্পন্দনে। কোথায় আমাদের সেই অনুচ্চারিত অঙ্গীকার? কোথায় সেই অঙ্গীকার যা রচিত হয়েছিল চোখের বিদ্যুতের বর্ণমালায়? আমরা কি সেই অঙ্গীকারে দিইনি এঁটে আমাদের চুম্বনের সিলমোহর? আমি ভাবতেই পারি না সেই পবিত্র দলিল ধুলোয় লুটিয়ে, দুপায়ে মারিয়ে, পেছনে একটা চোরাবালি রেখে তুমি চলে যাবে স্তব্ধতার গলায় দীর্ঘশ্বাস পুরে। আমার চোখ মধ্যদিনের পাখির মতো ডেকে বলছে তুমি এসো। আমার হাত কাতর ভায়োলিন হয়ে ডাকছে তুমি এসো। আমার ঠোঁট তৃষ্ণার্ত তটরেখার মতো ডাকছে তুমি এসো। যদি তুমি ফিরে না আসো, গীতবিতানের শব্দমালা মরুচারী পাখির মতো কর্কশ পাকসাটে মিলিয়ে যাবে শূন্যে। আর্ট গ্যালারির প্রতিটি চিত্রের জায়গায় জুড়ে থাকবে হা হা শূন্যতা। ভাস্করের প্রতিটি মূর্তি পুনরায় হয়ে যাবে কেবলই পাথর। সবগুলো সেতার, শরৎ, গিটার, বেহালা শুধু স্তূপ স্তূপ কাষ্ঠখণ্ড হয়ে পড়ে থাকবে এক কোণে। যদি তুমি ফিরে না আসো,
গরুর ওলান থেকে উধাও হবে দুধের ধারা, প্রত্যেকটি রাজহাঁসের পালক ঝরে যাবে, পদ্মায় একটি মা ইলিশও আর ছাড়বে না ডিম। যদি তুমি ফিরে না আসো, ত্রাণ তহবিলে একটি কানাকড়িও জমা হবে না। বেবি ফুডের প্রত্যেকটি কৌটোয় গুঁড়ো দুধ নয়, কিলবিল করবে শুধু পোকামাকড়। যদি তুমি ফিরে না আসো, দেশের প্রত্যেক চিত্রকর বর্ণের অলৌকিক ব্যাকরণ ভুল মেরে বসে থাকবেন। প্রত্যেক কবির খাতায় কবিতার পংক্তির বদলে পড়ে থাকবে রাশি রাশি মরা মাছি। যদি তুমি ফিরে না আসো, এদেশের প্রতিটি বালিকা থুরথুরে বুড়ি হয়ে যাবে এক পলকে। দেশের প্রত্যেকটি যুবক খাবে মৃত্যুর মাত্রায় ঘুমের বড়ি, কিংবা গলায় দেবে দড়ি। যদি তুমি ফিরে না আসো, ভোরের শীতার্ত হাওয়ায় কান্না পাওয়া চোখে নজরুল ইসলাম হন্তদন্ত হয়ে ফেরি করবেন হরবোলা সংবাদপত্র। যদি তুমি ফিরে না আসো, সুজলা বাংলাদেশের প্রতিটি জলাশয় যাবে শুকিয়ে, সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের প্রতিটি শস্য ক্ষেত্র পরিণত হবে মরুভূমির বালিয়াড়িতে। বাংলাদেশের প্রতিটি গাছ হয়ে যাবে পাথরের গাছ, প্রতিটি পাখি মাটির পাখি। অসাধারণ। তুমি আমাকে ভুলে যাবে আমি ভাবতেই পারি না, কথাটা এখনো কানে বাজছে। চমৎকার সুন্দর স্যার। সংলাপ বরিশাল এটি প্রতিষ্ঠা করেছিলেন আপনি, তো এই যে পরবর্তী প্রজন্মের জন্য এই ধরনের একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন, এটি কি ভাবনা থেকে এবং কেন করলেন? আসলে আবৃত্তি শুধু চর্চার একটি জায়গা না, শিল্পের একটি জায়গা আমি মনে করি না। আবৃত্তি একটি আন্দোলন, এবং আমাদের বাংলাদেশে আবৃত্তি আন্দোলনটা অনেকখানি সফল আমরা বলবো। আর এই আবৃত্তিকে আলাদা একটি শিল্প মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা দিতে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বিশেষ করে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সকলে তো নিশ্চয়ই, তার ভেতরে আমি সবচেয়ে বেশি অবদান বলবো বর্তমান সাধারণ সম্পাদক, যিনি সম্মিলিত সাংস্কৃতিক জোটেরও সাধারণ সম্পাদক আহকামুল্লাহ, তার নেতৃত্বে আবৃত্তির যে আন্দোলন বাংলাদেশে চলছে বা চলে আসছিল, সেটার সাথে সম্পৃক্ত হওয়ার জন্যই আসলে আমার সংলাপ বরিশালের যাত্রা শুরু। এবং সংলাপ বরিশাল আবৃত্তি শিল্পী তৈরি করার একটি কারখানা হবে, এটা আমার একটা স্বপ্ন ছিল। আচ্ছা, আমি জানি না কতটুকু পেরেছি, তবে চেষ্টা করে যাচ্ছি যাতে আবৃত্তির প্রতি মানুষের ভালোবাসা বাড়ে, আবৃত্তি আন্দোলনে আমরা সহকর্মী বৃদ্ধি করতে পারি, এ প্রচেষ্টা চলছে। স্যার, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে আবৃত্তি শিল্পী হিসেবে আপনি তালিকাভুক্ত আছেন এবং নিয়মিত প্রোগ্রাম করে যাচ্ছেন, তো শুনতে চাই সেই অভিজ্ঞতা। আসলে বাংলাদেশ বেতার বরিশাল প্রতিষ্ঠার পরে 1999 সাল থেকে আমি বাংলাদেশ বেতার বরিশালে অনুষ্ঠান ঘোষক ও উপস্থাপক হিসেবে প্রথম আমার পদযাত্রা। পরবর্তীতে আমাদের একজন আঞ্চলিক পরিচালক যোগদান করেন, যিনি বাংলাদেশের মানে শ্রদ্ধেয় একজন আবৃত্তি শিল্পী আশরাফুল আলম। তিনি বরিশাল বেতারে যোগদানের পর আবৃত্তি বিভাগটি ওপেন করেন, এবং আবৃত্তি বিভাগ ওপেনের সাথে সাথে ওখানে আমি তালিকাভুক্ত হই। পরবর্তীতে বেতারের অন্যান্য যে শাখাগুলো রয়েছে, সকল শাখায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমার, এখনো করছি। স্যার, একটা বিষয় জিজ্ঞেস করতে মন চাচ্ছে এখন আপনার কথা শুনে, যে একটা সময় ছিল মানুষ যারা আবৃত্তি করতো তারা হয়তো বা বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ করার জন্য বা রেডিওতে কবিতা আবৃত্তি করবে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়েই কিন্তু আবৃত্তি করতো। কিন্তু পরবর্তী সময়ে যাদের কাছে অনেক বেশি এই বিষয়টা অনেক গভীরে ঢুকতে চায় যারা, তারা এটাকে আসলে শিল্প এবং শিল্প মাধ্যম এবং এটাকে একটা হাতিয়ার হিসেবেও অনেক সময় ব্যবহার করে। নিঃসন্দেহে শিল্পের সবচেয়ে তীক্ষ্ণ হাতিয়ার কবিতা। হ্যাঁ, কিন্তু পেশাগত জায়গায় যদি চিন্তা করি, আবৃত্তি শিল্পীদের পেশাগত জায়গাটা কিন্তু বেশ অনিশ্চিত একটা জায়গা, যে সবাই সেই জায়গা পর্যন্ত পৌঁছতে পারবে তা নয়। কিন্তু বর্তমানে বাচিক শিল্পে আবৃত্তি শিল্পীরা আসছে এবং তারা বেশ ভালো করছে, তো এই জায়গাটা আপনি কিভাবে দেখেন?
আসলে অবশ্যই পজিটিভলি দেখি, তবে পেশা হিসেবে আবৃত্তি এখন পর্যন্ত বা নাটক কোনোটাই পেশা হিসেবে কিছু সংখ্যক মানুষের সুযোগ হচ্ছে। আপনি আজকে উপস্থাপনা করছেন, আপনার মতো কজন মানুষ এই শিল্পের সাথে এতখানি দূর পর্যন্ত পেশার জায়গায় নিয়ে আসতে পেরেছে নিজেকে, অথচ বাংলাদেশের আনাচে কানাচে অনেক উপস্থাপক রয়ে গেছে। অবশ্যই। তো সে কারণে বাংলাদেশ শিল্পের কোনো ক্ষেত্রেই পেশাদারিত্বের জায়গায় প্রতিষ্ঠিত এটা আমি বলবো না, আমি স্বীকার করব না। তো তবে আমি আশা করি এ জায়গাটায় পৌঁছবে। আচ্ছা, এক্ষেত্রে সুন্দর সমাধান হবে। একদমই তাই। এক্ষেত্রে আরো একটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আবৃত্তি শিল্পী এবং মঞ্চকর্মীদের জন্য বর্তমানে ভয়েস ডাবিং, যেটা বিভিন্ন বিদেশি বা বিভিন্ন দেশীয় ইয়েতে ভয়েস ডাবিং করে একটা পেশাগত জায়গার তৈরি হয়েছে এবং সেটাও কিন্তু খুব ব্যাপক আকারে মানুষ যে ওখানে সুযোগটা পাচ্ছে তা কিন্তু না। আপনি পেশাদারিত্বের জায়গায় যখন একটি জেলা পর্যায়ে গিয়ে পেশাদারিত্বের জায়গা সৃষ্টি হবে, সেদিন আপনি বলতে পারবেন যে পেশাদারিত্বের জায়গায় পৌঁছে গেছি। আপনি ঢাকাতে বসে কিছু মানুষ পেশাদারিত্বের সাথে যুক্ত আছে, এটাকে আমি শিল্পের পেশাদারিত্বের জায়গা থেকে দেখতে পারি না। তার মানে আপনি বলতে চাচ্ছেন বিষয়টাকে আরো ওয়াইড হতে হবে, অবশ্যই একদম প্রত্যেকটি শিল্পীর কাছে সুযোগটা যেন বিস্তৃত হবে। একদম প্রত্যেকটি শিল্পী না, অন্তত পক্ষে ভালো শিল্পীরা যাতে যেদিন সুযোগ পাবে যে একজন ভালো শিল্পী সে পেশাদারিত্ব হিসেবে তার শিল্পটাকে দিয়ে জীবন যাপিত করতে পারছে, সেদিন আমি তৃপ্ত হব। আচ্ছা, খুব সুন্দর একটা চাওয়া আপনার। স্যার, এ পর্যায়ে কি আমরা আরো একটা কবিতা শুনবো আপনার? নিঃসন্দেহে। আচ্ছা, কোন কবিতাটা শুনবো? ভাস্কর চৌধুরীর কবিতা, আচ্ছা, আমার বন্ধু নিরঞ্জন। বর্তমান সময়ের সাথে কবিতাটি হয়তো যায়, এ কারণে আমি এটা পড়তে চাই, শুনতে চাই স্যার। অনেক কথা বলবার আছে আমার, তবে সবার আগে নিরঞ্জনের কথা বলতে হবে আমাকে। নিরঞ্জন আমার বন্ধুর নাম, আর কোনো নাম ছিল কি তার আমি জানতাম না। ওর একজন বান্ধবী ছিল, অবশ্য কিছুদিনের জন্য। সে তাকে প্রীতম বলে ডাকত। ওর বান্ধবীর নাম ছিল জয়লতা। নিরঞ্জন জয়লতা সম্পর্কে আমাকে কিছু বলেনি তেমন। জয়লতাকে কোনোদিন কোনো চিঠি লিখেছিল কিনা সে কথাও সে আমাকে বলেনি, তবে জয়লতার চিঠি আমি দেখেছি। একটা চিঠি ছিল এরকম: প্রীতম, সময় গড়িয়ে যাচ্ছে, তুমি বলেছ এখন দুঃসময়, কিন্তু আমি জানি সব সময় সুসময় হয় যদি কেউ ব্যবহার করতে জানে তাকে। আমি বুঝি বেশি দিন নেই, যদি পারো এক্ষুনি তুলে নাও, নইলে অন্য পুরুষ ছিপড়ে খাবে আমাকে। আমার ঘরে বসে সিগারেট টানতে টানতে নিরঞ্জন চিঠিটা চুপ করে এগিয়ে দিয়ে বলেছিল, বিভু, চিঠিটা পড়ুন। আমি প্রথমে পড়তে চাইনি, পরে ওইটুকু পড়ে তার দিকে তাকিয়েছিলাম। না, ওই সিগারেটের ধোঁয়ায় আমি কোনো নারী প্রেমতাড়িত মানুষের ছায়া দেখিনি। ভয়ানক, নির্বিকার। কিছু বলছেন না যে? কি বলবো এই ব্যাপারে? কোন ব্যাপারে? এই যে জয়লতা? বাদ দিন। আমি বাদ দিয়েছিলাম। নিরঞ্জন অনেকক্ষণ আমার ঘরে বসে সিগারেট টেনে টেনে ঘরটাকে অন্ধকার করে চলে গিয়েছিল সেদিন। জয়লতার সঙ্গে অন্য পুরুষের বিয়ে হয়েছিল। আমি জয়লতা এবং অন্য পুরুষটিকে দেখেছি বহুবার বিশ্ববিদ্যালয়ে। জয়লতা আরো দেমাগী, আরো সুন্দরী হয়ে উঠেছিল। অন্য পুরুষ ছিবড়ে খেলে মেয়েরা বুঝি আরো সুন্দরী হতে থাকে। এ কথার সূত্রে সেদিন নিরঞ্জন আমাকে বলেছিল, মানুষকে এত ক্ষুদ্রার্থে নেবেন না। মানুষ এত বড় যে আপনি যদি মানুষ শব্দটি উচ্চারণ করেন, যদি বোঝেন এবং উচ্চারণ করেন মানুষ, তো আপনি কাঁদবেন। আমি মানুষের জন্যে, মানুষের সঙ্গে এবং মানুষের পক্ষে। হ্যাঁ, মানুষের মুক্তির জন্য নিরঞ্জন মিছিল করত,
আমি শুনেছি নিরঞ্জন বলছে, তুমি দুষ্কৃতি মারো, বাঙালি মারো, হিন্দু মুসলমান মারো, গেরিলা তামিল মারো, এভাবে যেখানে যাকেই মারো না কেন, মনে রেখো ইতিহাস লিখবে যে এত মানুষ মরেছে। বড়ই করুণ এবং বড়ই দুঃখজনক। শক্তির সপক্ষে যারই মৃত্যু উল্লেখ করে তুমি উল্লাস করো না কেন, মনে রেখো মানুষই মরছে। এই ভয়ঙ্কর সত্য কথা নিরঞ্জন বলেছিল। মিছিলে হাত উঠিয়ে বলেছিল, এভাবে মানুষ মারা চলবে না, মানুষকে বাঁচতে দাও। নিরঞ্জন আমার বন্ধু। নিরঞ্জন বাঁচেনি। তার উদ্যত হাতে লেগেছিল মানুষের হাতে বানানো বন্দুকের গুলি, বুকেও লেগেছিল যেখান থেকে মানুষ শব্দটি বড় পবিত্রতায় বেরিয়ে আসত। সে লাশ, আমার বন্ধু নিরঞ্জনের লাশ। আমি দেখেছি রক্তাক্ত ছিন্ন ভিন্ন লাশ মানুষ কাঁধে করে বয়ে এনেছিল তাকে মানুষের কাছে। জয়লতা সে লাশ দেখেছিল কিনা সে প্রশ্ন উঠছে না। দেখে যদি কেঁদেও থাকে সে প্রকাশ্যে অথবা গোপনে, তাতে নিরঞ্জনের কোনো লাভ হয়নি। মানুষ কেঁদেছিল, আমি জানি তাতে নিরঞ্জনের লাভ ছিল। নিরঞ্জন প্রমাণ করতে পেরেছিল গতকাল মিছিলে আইন অমান্যের অভিযোগে যে দুষ্কৃতী মারা গেছে তার নাম নিরঞ্জন। সে আসলে মানুষ। কিছু শিল্প আসলে মানুষকে একটা জায়গায় এমনভাবে থামিয়ে দেয় যে এটা নিয়ে কোনো কিছু বলাই আসলে বাহুল্য। আপনি এত চমৎকারভাবে কবিতাটা আবৃত্তি করেছেন এবং কবিতার বিষয়বস্তু এত সুন্দর ছিল যে কবিতা নিয়ে আর কিছু বলবো না, কিন্তু আপনার জীবন সম্পর্কে আসলে জানার আগ্রহটা আমাদের সবসময় থেকেই যাবে। তো সেই জায়গা থেকে আপনি আসলে প্রকৃত শিল্পীরা কখনোই পুরস্কার বা প্রাপ্তির আশায় কাজ করে না, তারা শিল্পের সাধনা করে, সাধক বলবো আমি তাদেরকে। তো আপনার জীবন নিয়ে বিভিন্ন পুরস্কার এবং সম্মাননা আপনি পেয়েছেন, জি, আমি সেগুলো সম্পর্কে একটু শুনতে চাই। পুরস্কার আসলে জি, স্থানীয়ভাবে জেলা, বিভাগ, উপজেলা এরকমের লেভেলে আমার শতাধিক অভিনয় এবং আবৃত্তির পুরস্কার আছে। আর আমি আসলে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ প্রদত্ত বৃষ্টি দোলা আবৃত্তি পদকে ভূষিত হয়েছি। এটা আমার গর্বের একটি জায়গা, কারণ বৃষ্টি এবং দোলা দুজন আমাদের সহযোদ্ধা, সহকর্মী আবৃত্তি শিল্পী ছিলেন, যারা পুরান ঢাকায় যে আগুন লেগেছিল ওখানে আগুনে পুড়ে মারা যায়, ওদের স্মৃতির উদ্দেশ্যে আবৃত্তি সমন্বয় পরিষদে বৃষ্টি দোলা আবৃত্তি পদকে বছরে দুজনকে ভূষিত করেন। তো আমি একবার এ পদকে ভূষিত হয়েছে। আর আমার গর্বের যে জায়গা, খুব আত্মতৃপ্তির জায়গা হচ্ছে বঙ্গবন্ধু জন্ম শতবর্ষে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ বঙ্গবন্ধু আবৃত্তি সম্মাননা পদক প্রদান করেন 50 জন শিল্পীকে। তার ভেতরে 16 জন বিদেহী, মানে মরণোত্তর ছিলেন। তো এই 50 জনের ভেতরে আমার নামটি ছিল এবং এই জায়গাটাই আমি খুব তৃপ্ত। সুন্দর, খুবই সুন্দর, আসলে খুবই ভালো লাগলো। আপনার সম্পর্কে আরো বেশি জানার ছিল, তার থেকেও মনে হয় আপনার কবিতা শুনতে আরো বেশি ভালো লাগছিল, ইচ্ছা করছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আসলে আমরা হয়তো আজকে আর শুনতে পারছি না। একদমই শেষ মুহূর্তে চলে এসেছি। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা একটু শুনতে চাই, এই শিল্প নিয়ে আর কত দূর এগিয়ে যাওয়ার ইচ্ছা? আমি আবৃত্তির সাথে থাকতে চাই, আবৃত্তির সংগ্রামে যুক্ত থাকতে চাই, আবৃত্তি চর্চার সাথে যুক্ত থাকতে চাই এবং আবৃত্তির আলো ছড়িয়ে দিতে চাই। এটাই আমার, এটা আমৃত্যু চাই। অবশ্যই আপনার এই স্বপ্ন পূরণ হোক। আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে। আপনি যদি রাঙা সকালের দর্শকদেরকে কিছু বলতে চান বলতে পারেন, আপনার কথা শুনতে শুনতেই আমরা বিদায় নেব। দর্শক, আমার খুব ভালো লাগলো এতটা সময় ধরে আপনাদের সাথে আমি ছিলাম এবং আমি কৃতজ্ঞতা জানাতে চাই মাছরাঙা টেলিভিশনের পুরো পরিবারকে, আমার মতো ক্ষুদ্র একজন মানুষকে এত বড় মাপের একটি অনুষ্ঠানে
আসার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আপনাদের দুজনকে নিঃসন্দেহে স্পেশাল ধন্যবাদ দিতে চাই অত্যন্ত চমৎকারভাবে আজকের এই অনুষ্ঠানটি উপস্থাপনা করার জন্য। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, কবিতার সাথে থাকবেন এই কামনা।